এখন যেহেতু জলপাই সিজন, আর জলপাই সিজনে জলপাইয়ের আচার না বানালে কি চলে? আসসালামু আলাইকুম, রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা রেসিপি দেখার জন্য। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার কিভাবে তৈরি করতে হয়। খুব সহজে আমরা এত মজার একটা আচার ঘরে তৈরি করে নিতে পারি, যা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো জিনিসের সাথে খুব সুন্দরভাবে খাওয়া যায়। আর এই আচারটি তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কেজি পরিমাণ জলপাই। আর আমি এই জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। জলপাইয়ের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা টুকরোর পরিমাণটা বেশি করবেন, আর যদি ছোট হয় সেক্ষেত্রে 2 পাশ থেকে কেটে নিলেই হবে। এতে করে বিচির গায়ে কিছুটা জলপাইয়ের মাংসটা লেগে থাকবে, আর আচারটা খেতেও খুবই ভালো লাগবে। আমি এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন বা বটি দিয়েও কেটে নিতে পারেন। একটি প্যানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, আর ওই প্যানেই আমি জলপাইগুলো ঢেলে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। পানিটা এমনভাবে নিতে হবে জলপাইগুলো যেন ডুবে থাকে। আর এই জলপাইয়ের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করব, এতে করে জলপাইয়ের কষের কারণে জলপাইটা কালো হবে না। আর যদি আপনাদের বাতি জলপাই হয় বা পরিপক্ক জলপাই হয় তাহলে সিদ্ধ হতে সময় কম লাগবে, আর যদি কচি জলপাই হয় সেক্ষেত্রে সিদ্ধ হতে সময় বেশি লাগবে। আর কচি জলপাই দিয়ে আচারটা খুব একটা ভালো হবে না। খুব অল্প সময়ের মধ্যেই আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন ধরলেই ভেঙে যাচ্ছে। তবে আমি একটু শক্ত রেখেছি যাতে আচারটা তৈরি করলে পেস্ট না হয়ে যায়। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর এই আচারে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর 4-5টি শুকনো মরিচ। আমি তেলে এই ফোড়নটা দিয়ে তারপর একে একে সব মশলা দিব। দেখুন কিভাবে কি করছি। এখন দিয়েছি 3-4টা তেজপাতা আর 2 টুকরো দারচিনি। যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল হবে, আর এই টক মিষ্টি ঝাল আচারে দারচিনি আর তেজপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং আচারটা খেতেও অনেক সুস্বাদু হয়, তাই আমি এই গরম মশলাগুলো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মোট পরিমাণ দেশি রসুনের কোয়া। আর এগুলো আমি দেশি রসুন ব্যবহার করেছি, তাই কুচি করিনি। আপনারা যদি বড় রসুনের কোয়া ব্যবহার করেন সেক্ষেত্রে রসুনগুলোকে কুচি করে দিতে পারেন। তেলের মধ্যে রসুনগুলোকে আগে হালকা ভেজে নিচ্ছি। দেখুন রসুন দেওয়ার সাথে সাথে সরিষার তেলে কিন্তু ফেনা উঠে গেছে এবং কি পরিমাণে ফ্রাই হচ্ছে তা বোঝা যাচ্ছে না। আমি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবং এই আদা আর রসুনটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার বাটা। আর এই আচারে সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সরিষা বাটার কারণে আচারের গ্রেভিটা ঘন হয় আর খেতেও অনেক ভালো লাগে, সুস্বাদু হয়। এখন সরিষাটা আমি খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, শুকনো লাল মরিচের গুঁড়া। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। ঝাল বেশি খেতে চাইলে ঝালটা একটু বাড়িয়ে দেবেন, কম দিতে চাইলে কম দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 বারে, আর হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি হলুদটা সিদ্ধ সময়ও দিয়েছিলাম, এখনো দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন হলুদটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে এটা খেজুরের গুড় দিয়েও করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন, তবে আখের গুড় দিয়ে এর কালারটা যেমন সুন্দর আসবে খেতেও অনেক ভালো লাগবে গুড়ের আচারটা। এখন গুড়টা তেলের মধ্যে দিয়ে আমি গলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একে একে আচারের অন্যান্য মশলা। এখানে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, নিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর আমি আচারে যে মশলাটা ব্যবহার করছি সেটা আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। 5 ফোড়ন, ধনিয়া, জিরা, মৌরি, সাথে শুকনো মরিচ দিয়ে আমি একটা গুঁড়ো তৈরি করে রেখেছিলাম, সেটাই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনারা বিট লবণ খেতে না চাইলে যে সাধারণ লবণ আমরা খাবারের মধ্যে খেয়ে থাকি সেটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি বা চিলি ফ্লেক্স।
1 টেবিল চামচ পরিমাণ। আমি তো বললাম এই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মিষ্টিটাও ঠিক আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। দেখুন আমার গুড়টা গলে মশলাটা সম্পূর্ণ তেল থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই রেসিপিটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে এই রেসিপি ফলো করে আপনারা আচারটি তৈরি করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। জলপাইয়ের সাথে মশলা তেল খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের আর কোনো কাজ নেই। এখন জলপাই মশলার সাথে মাখা মাখা হয়ে গেলেই কিন্তু আমাদের আচারটা তৈরি হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর কিন্তু জলপাইয়ের আচারটা নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের তলায় বা যে প্যানে তৈরি করবেন সেটাতে লেগে না যায়। অবশ্যই চেষ্টা করবেন এরকম লোহার বা ঢালাইয়ের কড়াইতে তৈরি করতে, কারণ টক জাতীয় জিনিস যদি আমরা ননস্টিকে তৈরি করি সেক্ষেত্রে ননস্টিকের যে গ্লেসি ভাবটা বা ননস্টিকের যে পুটিংটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এখন আমার জলপাই থেকে পানিটা শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। যে কোনো আচারে আপনারা অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন, কারণ এই ভিনেগারটা আচারকে অনেক দিন ভালো থাকতে সাহায্য করে আর এটি প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। এখন যে আমি 5 ফোড়নের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই আবার 1 টেবিল চামচ পরিমাণ ছিটিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। অলমোস্ট আমার আচারটা তৈরি হয়ে গেছে আর এটা স্বাদ যে কী পরিমাণে হয়েছে আসলে আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন। অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলো এই আচারটি বাসায় তৈরি করবেন এবং খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে। আর আপনারা এই আচারটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর যেহেতু এখন জলপাই কম দামে পাওয়া যাচ্ছে অবশ্যই এই সিজনে একবার হলেও এই আচারটি তৈরি করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।